পাওয়া যায়? ডাব, হ্যাঁ, তিনটে জিনিস এনে দিতে পারবি, ডাব, বেল আর জাম। বেল ডাল। বেল, ডাব কত কত করে পাওয়া যায় তুই যেখানে যাস? কেন দোকানে শুরু হলো না, জানি না। বিশ্বজিৎকে ফোন করলাম, ফোন ধরছে না। দাদুর জন্য কয়টা ডাব এনে দিতে পারবি? আমি তোকে পয়সা দিয়ে যাবো। আর বিশ্বজিৎকে, বিশ্বজিতের ফোনটা লাগছে না কোনো কারণে। তার ফোন বিশ্বজিৎ বাগদি। কেন ফোন নিয়ে যায় না মনে কাজে তো আচ্ছা, কিছু ও তুই কোথায় কাজে গেছিস? আগে সিরিয়াস আছে। ও তুই বাড়ির সামনেই আছিস। সিঁড়িতে এত লোকেরা এত ঘন ঘন বাড়ি বানাচ্ছে প্রতি মাসে, মানে আমি 4-5 বছর ধরে দেখছি সকলেই বাড়ি বানিয়ে ফেলছে। হ্যাঁ, সিরিয়াস আছে। এই টাকাগুলো কি গভর্নমেন্ট দিচ্ছে না নিজেদের নিজেদের পয়সায় বানাচ্ছে? নিজের পয়সা ও দাদা, দাদু ফোন করেছে, দাদুর সাথে কথা বলি। ধর একটা ফোনে, চুপ করে থাক। হ্যালো। হ্যাঁ, জল খাবার হলো বাবা? জল খাবার হলো? ও জল খাওয়া হয়েছে? হ্যাঁ, না বলছি জল খাবার হয়ে গেছে তোমার? আচ্ছা, আমি দিব্যেন্দুকে বললাম আর সোমনাথকে বলছি তোমাকে বেল এনে দেবে। আর সোমনাথ যদি বানিয়ে দেয় তোমাকে ভালো। আর ডাবের জল, ডাবের জল পাঠিয়ে দিতে বলছি, ডাবের জল আর জাম। তাহলে তুমি ওটা ওই রেগুলার ওটাই খেও, মানে এমনি লোকাল জল খেলে তার মধ্যে যা পরিমাণ পেস্টিসাইড আছে আর যা পরিমাণ ইয়ে আছে, মানে দূষণ আছে, যেটাতে শরীর খারাপ হয়ে যাবে। যদি ডাবের জল প্রতিদিন 2-3 বার করে ডাবের জল খেতে পারো, তাহলে সেটা তোমার মানে। হ্যাঁ, হ্যাঁ। আরে তুমি এতদিন বডি বিল্ডিং করে এক্সারসাইজ করে 2013 পর্যন্ত তুমি শরীরটা সুস্থই ছিল। তুমি ভালো ভালো খাবার দাবার করে মন, আমি বললাম তুমি টেনশানে থেকো না। আমি রানু মাসিদের সাথে, রানু মাসি, বিরন মেশোর সাথে আমি বললাম তুমি প্রতি প্রতি বছর 3-4 বার করে ঘুরতে যাও মাসি মেশোদের সাথে, বিরন মেশোদের সাথে। সে তোমাকে ইয়ে পাঠিয়ে দিলাম না, ওটা কোথায় গেছিলে? বেনারস গেছিলে না? হ্যাঁ, না কোথায় গেছিলে তুমি? বেনারস গেছিলে না? হ্যাঁ, না না তুমি কোথায় গেছিলে? আমি তোমাকে টিকিট করে পাঠিয়ে দিলাম না ওনাদের সাথে। বেনারস গেছিলে না হরিদ্বার গেছিলে? হরিদ্বার। আমি বললাম যে আমি মেসোমাসিকেও বললাম যে তোমরা ঘরে রিটায়ারমেন্টে দুজন গভর্নমেন্ট অফিসার রিটায়ারমেন্ট করে ঘরে বসে বসে টিভি দেখছো, বাবা বসে বসে দেখছি, সারা ভারতে ঘুরে ঘুরে থাকো। বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, সেখানে গিয়ে থাকবে 10 দিন 15 দিন, ভালো লাগবে। ঘরে এই বাজার করো রে, এই করো রে, ওই করো, করার কোনো দরকার ছিল না। আমার কথা শুনলে সকলে ভালো থাকতে। আমি এই বাচ্চাগুলোকে বলছি, দিব্যেন্দু আছে, তারপরে বিশ্বজিৎ আছে, তারপরে তোমার সোমনাথ আছে, তারপরে ওই বিভাস আছে, রাখরির ছেলে আছে, এরা সবাই তোমাকে মানে তোমার জন্য করে দেয়। আমি গ্রামে থাকলে সকলে মিলে ভালো থাকা যেত। আর আমাকে মারধর করে এই দিব্যেন্দু যখন ছোটো ছোটো কুটুস চাকর মেরে দিল। এই আগে যখন দিব্যেন্দুরা ছোটো বাচ্চা ছিল তখন আমাদের বাড়িতে এসে থাকতো, খেত, গল্প করতো, ঘুরতো, তখন আমার মাইন্ড ঠিক থাকলে ওখানেই থেকে যেত, তাহলে ওখানে কাজকর্ম করা যেত। ছোট ছোট বাচ্চা ছিল তখন। দিব্যেন্দু তুই কত বছর ছিলিস তখন? প্রথম যখন এসেছি তখন কোন ক্লাসে পড়তিস? হ্যাঁ, তুই পড়াশোনায় ভালো ছিলিস, ইংরেজি টেংরেজি পড়তে পারতিস তুই। ইংরেজি বই রিডিং নিজে পড়ে নিতে পারতিস। তুই মাধ্যমিক 12 দিয়েছিস তুই? 12 দিয়েছিস? কত পেয়েছিস 12-এ? 12 দিয়েছিনি তুই? কেন, ওর দিব্যেন্দু পড়াশোনায়, সব কটা বাচ্চার মধ্যে দিব্যেন্দু পড়াশোনায় সবচেয়ে ভালো ছিল। দিব্যেন্দু ভালো ছিল। আর গ্রামে ওই সাধু খান যে ছিল, সন্ন্যাসী সাধু খান না কী নাম বাবা, যে ছেলেটার, মানে ও ফার্স্ট হয়। আমি ওকে বললাম, আমি ওকে বললাম যে তোকে আমি একটা ট্যাব কিনে দেবো, আর তুই সব কটা ভিডিও রেকর্ডিং ইউটিউব থেকে নামাবি, নেমে দেখে দেখে পড়বি, আর বিভিন্ন জায়গাতে তুই আমাকে বলবি, আমি তোকে প্রিপারেশন করিয়ে দেবো, যাতে তুই কোন দিকে পড়তে চাস বলিস। তারপর তো আমাকে মারধর করে তাড়িয়ে দিল ওখানে, প্রতিদিন মারধর। প্রথম দিন থেকে, গ্রামে যেদিন প্রথম দিন গেছি সেই দিন থেকে মারধর। প্রথম দিন ওই তোদের আছে না, ইয়েকে চিনিস তোর
ষষ্ঠী বাদ্যকর, দিব্যেন্দু, হ্যাঁ ষষ্ঠী বাদ্যকে নিয়ে এসে ওই বাবার যে মোটরসাইকেল তোলার জায়গাটা বানালাম সিঁড়িতে, পেছনের দরজাগুলো ভাঙা ছিল, টিন দেওয়া ছিল, এইগুলো এইদিকে দরজা ভাঙা ছিল, সেটা ষষ্ঠী বাদ্যকে এসে প্রথম দিন বললাম চলো সিমেন্ট আর বালি আর স্টোন চিপ কিনে এনে এগুলো তুমি ঠিক করে দাও। তো আমি ওকে দিয়ে ঠিক করে দেখলাম, জীবন এসে কলার ধরে টেনে নিয়ে ষষ্ঠী বাদ্যকরকে মারতে মারতে তোদের পাড়ায় যেখানে আছে না গাছগুলো ছিল সমরদের বাড়ির সামনে, সমর আর সোমনাথদের বাড়ির সামনে, সেখানে নিয়ে চড় থাপ্পড় মেরে মারতে মারতে ওকে নিয়ে গেল। নিয়ে গিয়ে বললো যদি তুই আমার কথা মানে ও স্থিতাবস্থা বজায় রাখতে হবে, ওর কথা শুনে ওর পারমিশন দেবে তবে আমাদের বাড়ি আমরা রিপেয়ার করতে পারবো। তারপরে যখন আমি আমি আর বিভাস গিয়ে বড়রা থেকে জিনিসপত্র কিনে ঠাকুর ঘরের ওপরটা আমি ঢালাই করে ঠিক করতে এলাম, ও সেগুলোতে পেছন দিকে ভিত করে নিজের মতো করে দিল। আমার মোবাইল ফোনটা গায়েব করে দিল, কল চুরি করে দিল। তখন খুব মানে মানে গুন্ডাগার্দি করে। আমি তারপরে ভাবলাম যে এবার আমার ওটা মনে থাকলে আমি ওর সাথে যোগাযোগই রাখতাম না। এবার ওরা এমন একটা যন্ত্র আনতো ওই মাটির বাড়ির তলায় যে আমার মাথা থেকে স্মৃতিটা মুছে দিত, বুঝলি তো। আমি যে আমার যা যা হয়েছে সেগুলো সব একটা ইলেকট্রনিক যন্ত্র নিয়ে আসতো, নিয়ে এসে স্মৃতিটা মুছে দিত মাথা থেকে। নিয়ে মানে ওরা বিভিন্ন এমন এমন কিছু কাজকর্ম করছে। গ্রামে যে সপ্তমের দোকান ছিল না, ইয়ে ইয়ে কী বলে দিব্যেন্দু, সপ্তমের দোকানের সামনে ওরা বিভিন্ন লোক নিয়ে আসতো আর মোবাইলে ব্রেন কানেক্ট করার অ্যাপ্লিকেশান বানিয়েছিল যাতে হিউম্যান ব্রেনটা অজ্ঞান হয়ে যায়, কনসাসনেস বন্ধ করার। ওরা মোবাইলে বটন টিপে এরকম ফেলে দিতে পারতো মানুষকে, হঠাৎ করে অজ্ঞান হয়ে হুড়মুড়িয়ে পড়ে যেত। একটা বয়স্ক লোক আসছিল সাইকেল চালিয়ে, তো ওনাকে এরকম বটন টিপে মেরে ওরা এক্সপেরিমেন্ট করছে মানুষ মারার। জীবন একটা গোষ্ঠীর সাথে জড়িত, তারা মানুষকে অজ্ঞান করে সাইকেল চালানো অবস্থায় অজ্ঞান করে ফেলে, তার দাঁত মুখ হাত পা ভেঙে ভেঙে কেটে যেতে পারে। এরকম এটা অনেককে এরকম ফেলেছে, বিভাসও দেখেছে, আমিও দেখেছি, সবাই দেখেছে। এটা তো প্রমাণ করা যায়। তো মানুষকে এভাবে মারার অধিকার অ্যাপ্লিকেশান দিয়ে তো নেই। তো এটা পশ্চিমবঙ্গে এটা করছে, রমরমা ব্যবসা করছে মানুষ খুন করার। এবার সেই জন্য জীবনটা পাওয়ার দিয়ে দিয়েছে। হ্যাঁ বল। হ্যাঁ বাবা যা হ্যাঁ বল, তুই কে? আমি ওর দেবেন্দ্র ঠিকাদার হয়েছি। হ্যাঁ বলো, চিনতে পারলে আমাকে? তুমি নাম বলো তাহলে আমি চিনতে পারবো। আমার নাম সন্তোষ। অন্টু না সন্টু? সন্তোষ। হ্যাঁ বলো, সন্তোষ মানে? বলছি তোমার বাবাকে দেখছি চোখে মাঝে মাঝে। হ্যাঁ বাবাকে শোনো শোনো, আমি একটা কথা বলছি, মাঝে মাঝে না, আমি বাবাকে, আমার বোনের ছেলেটা তো ইয়ে হলো 2000 এই ইয়ে হয়ে যাবে তোমার, হ্যাঁ পাস করে যাবে। পাস করে গেলে বাবাকে নিয়ে আমি অন্য জায়গায় থাকবো, কারণ ওখানে তো বাবার উপর আমার উপর অনেক অমানবিক নির্যাতন হয়েছে। ওখানে বাবাকে আমি রাখতে চাইছি না। আমি মানে হ্যাঁ শোনো শোনো আমার কথা শোনো, আমার কথাটা শোনো, আমি বলছি তো, আমাকে উত্তরটা ডিস্টার্ব করে না। ওখানে আমার মাকে ওইভাবে মেরেছে পশ্চিমবঙ্গে, আমার বোনকে মেরেছে, আমার সেকেন্ড মাকে মেরেছে, আমার দাদার মেয়েকে মেরেছে, আমার ভাইয়ের বউকে মেরেছে, আমাদের পরিবারে 12 জন মহিলাকে পশ্চিমবঙ্গে এভাবে মেরেছে। বাবাকে অনেকবার অ্যাক্সিডেন্ট করেছে, আমাকেও করিয়েছে, তারপরে অনেককেই করেছে। তো এই পশ্চিমবঙ্গে আমি বাবাকে রাখতেই চাইছি না, কারণ ওখানে বাবার ওপর অমানবিক নির্যাতন হয়েছে, বুঝলে তো। বাবাকে কী করে দৌড় করে বাবার পৈতৃক বাড়ি নবসনে, সেইটাকে বাবাকে কোর্ট কেস করে ওদেরকে যাদের 50 বছর থাকতে দিয়েছে তাদেরকে নিচ্ছে। এবার আমি কি বাবাকে ছেড়ে থাকার জন্য আছি? আমি প্রতিদিন বাবাকে ফোন করি 3 বেলা করে। আমাকে অসুস্থ করে দিয়েছে বলে আমি 5 বছর ধরে, আমার শরীর তো আমি সুস্থ ছিলাম, আমি একটা তখন 45 বছরের 44 বছরের লোক ছিলাম, আমার সারা শরীর আর ব্রেন ড্যামেজ করে দিয়েছে। আমি বিভাসকে নিয়ে ভেলোর হসপিটাল, চেন্নাই হসপিটাল, ব্যাঙ্গালোর হসপিটালে ঘুরে বেরিয়েছি, ঠিক আছে। এবার আমাকে ওখানে গেলে আমাকে মেরেই ফেলবে। এবার আমি মরে গেলে বাবাকে দেখবে কে? আমি সেই জন্য, আমি মরে গেলে, আরে আমাকে শোনো, আমার কথা শোনো, আমাকে মেরে ফেলার চেষ্টা অনেকবার করা হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, লোক দিয়ে, জলে বিষ মিশিয়ে। এবার আমি মরে গেলে বাবাকে দেখবে কে? আমি বেঁচে আছি সেই জন্য। এবার আমি চাইছি, বোনের ছেলেটাকে সাথে যোগাযোগ করতে পারছি না, আমার বড় বোনের ছোটো বোনের মানে হাজব্যান্ডের সাথে ছোটো বোনের সাথে যোগাযোগ করতে পারছি না। আমি বিভাসকে অনেকবার ডাকলাম। আমি এখানে কোনোভাবে একটা ব্যবস্থা করতে পারলে বাবাকে আমি আমার কাছে রাখবো। আগে তো বোম্বেতে আমি বাবার কাছে নিয়ে, বাবা আমার কাছে 1 মাস ছিল। বাবাকে ওখানে রাখলে কী হবে, বাবা বয়স্ক হলে বাবা এইদিকে 1000টা অসুবিধা, বাবার জন্য আমি হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছি, বাবাকে আমি ছেড়ে থাকবো কেন? আমি চাকরি ছেড়ে, টিসিএসের চাকরি ছেড়ে আমি বাবার সাথে থাকছিলাম। 2000 গ্রামে বাড়ি বানিয়ে কি আমি বাবাকে রেখে দিয়ে চলে এসেছিলাম যে বাবা গ্রামে থাকুক, আমি অন্য জায়গায় থাকবো? আমি গ্রামে বাড়ি বানিয়ে আমি বাবার সাথে থাকতাম, কুটুসও ছিল, আমি ছিলাম, গ্রামে সবকটা বাচ্চা আসতো, আমি বললাম ঠিক আছে। আমার তখন স্মৃতি নষ্ট করেছিল, আমাদের একটা কোম্পানি ছিল, বাবারও একটা ছিল, আমারও কোম্পানি ছিল। আমার যদি এটা মনে থাকতো তাহলে আমি গ্রামে থেকেই সব কিছু করতাম। এবার জীবন ঘোষ আর উত্তম ঘোষ বাইরে থেকে গুন্ডা এনে
আরও কিছু লোককে ওখানে সেটিং করে আমাদের উপর মারধর, প্রতিদিন অ্যাক্সিডেন্ট করা, রড দিয়ে পেটানো, মাথায় রডের বাড়ি দেওয়া, ছুরি দিয়ে হাতে কেটে দেওয়া, এরকম করেও তাও আমি থাকছিলাম। এবার যখন আমি শোনো, তাও তাও আমি বাবার সাথেই থাকছিলাম, শুনে নাও পুরো কথাটা। এবার যখন আমার ডান হাতটা অকেজো করে দিল, পুরো ডান হাতের ভেতরে নার্ভ আর মাসেলগুলো অ্যাক্সিডেন্ট করে ছেড়ে দিল, 1 বছর ধরে ঠিক হলো না। প্রথমে আমি পাটনায় গেলাম ঠিক চিকিৎসা করাতে, পশ্চিমবঙ্গে কেউ চিকিৎসা করে দিচ্ছে না। আমি পাটনায় গেলাম মাসির বাড়িতে, ওখানে গিয়ে আমি চিকিৎসা করানোর জন্য 15 দিন মতো থাকলাম, ওখানে একটুখানি ঠিক হলো। তারপরেও আমি থাকলাম, তারপরে আমি পশ্চিমবঙ্গে থাকলে আমার বডির বিভিন্ন জায়গা ম্যাপ করে করে টেনে টেনে ছেড়ে দিচ্ছিল মাসেলগুলো, নার্ভগুলো। আমি 2016-তে 2017-16-তে আমি চাকরি ছেড়ে দিলাম, যে আমার জীবনহানির 1 লক্ষ টাকার উপরে মাইনে আমি চাকরি ছেড়ে যাওয়াটা বন্ধ করলে, কারণ আমার প্রাণ নাশের চেষ্টা করছিল। বাবা মমতা ব্যানার্জিকে গিয়ে বলেছিল আমার ছেলের প্রাণ নাশের চেষ্টা হচ্ছে, 2013-তে বলেছিল। সেই অবস্থায় আমি 4 বছর চাকরি করার পর, আমি 4 বছর চাকরি করার পর আমি চাকরিটা যাওয়া বন্ধ করে দিলাম, করে আমি বাবার সাথে থাকছিলাম। থাকার পর আমি 2017-তে 1 বছর থাকবো, ঘরে বসে বসে থাকবো, একবার চেষ্টা করি, বোম্বে গিয়ে চাকরি খোঁজার চেষ্টা করলাম। এবার তারপরে ওখানে গিয়ে পেটেন্ট সাবমিট করে ভাবলাম যে পেটেন্ট সাবমিট করে নিজের গ্রামে থেকে কোম্পানি করব। এবার যখনই আমি পেটেন্ট সাবমিট করে কোম্পানি রেজিস্ট্রেশন করার চেষ্টা করলাম, আমাকে প্রতিদিন বাড়িতে ইট মারা, কাঁচ ভেঙে দেওয়া, বাড়ি ডিশ অ্যান্টেনায় লোক দিয়ে মারা, লাঠির মধ্যে চাকু ঢুকিয়ে নিয়ে আমার পেটের মধ্যে চাকু ঢুকানোর চেষ্টা করছিল উত্তমের বউ অঞ্জনা ঘোষ। এবার তাও আমি বাবার সাথে ছিলাম। এবার যখন 2014-য় আমি পড়াশোনা করার জন্য ওখানে বাড়িতে বসে বসে আমি IIM-এ পড়াশোনা করছিলাম, বুঝলো তো, ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্টে অনলাইনে আমি করছিলাম, পড়াশোনা করছিলাম। জীবনরা কিছুতেই পড়াশোনা করতে দেবে না, রোজ দিন ইট মারা, এগুলো করেছে জীবনরা। এবার করার পর যখন 2014, জীবন হচ্ছে আমার পিস্তিত দাদা, আর উত্তম হচ্ছে আমার পিস্তিত দাদা। জীবনটা আমার পিসির ছেলে, তাদেরকে থাকতে দিয়েছিলাম, আমাদের বাবা আমরা কয়েকদিন থাকতে দিয়েছিলাম। এবার ওরা কয়েকদিন থাকতে দিয়েছি বলে ওরা বাবাকে মারধর করে। দেখো, আমার বাবার বাবা তো গৌরচন্দ্র ঘোষ, তো আমার ঠাকুরদা, তার ঘর, তার জমিতে বাবাকে হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধের করতে দেবে না, দোকান করতে দেবে না। আর আমার বাবার জমি, আমার ঠাকুরদার জমি, হ্যাঁ ওরা করেছে লোক দিয়ে, গুন্ডা দিয়ে। ওরা জায়গাটা হচ্ছে আমার বাবার নামে, তো আমার দাদুর ঠাকুরদার জায়গা। তোমার যদি বাবার ঠাকুরদার জায়গা, যেমন দিব্যেন্দু ঠাকুরদার বাড়িতে দিব্যেন্দুরা থাকে, আরে বলেছে, জিজ্ঞেস করো দিব্যেন্দুকে, জিজ্ঞেস করো, প্রতিদিন মারধর করেছে, ইট মেরেছে, গুন্ডা দিয়ে করেছে। শোনো আমার বোনকে মেরে দিয়েছে, শোনো ভালো করে, আমার নিজের বোনকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে দিয়েছে। আমাকে রোজ দিন মাথায় রডের বাড়ি, ইটের বাড়ি দিয়ে, খাবার জলে বিষ মিশিয়ে দিয়ে, আরও অনেক কিছু করেছে। এবার শোনো, বাবা একজন বয়স্ক মানুষ, আমি একজন ইঞ্জিনিয়ার, আমাদের এইভাবে আমার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে আমাকে বললো তোর বোনকে মারলাম, কিছু মানে এমনভাবে মারলো আমার বোনকে, তুমি বুঝতে পারছো, খুন করে দিচ্ছে, খুন। ওরা একটা জীবনরা, উত্তমরা এমন একটা গোষ্ঠীর সাথে জড়িত, তারা মানুষ খুন করে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে। এবার বাবা একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার, আর গ্রামের ও 50টা লোককে জোগাড় করেছে যাতে ওরা খুন করলে তারা কমিশন পায়। এবার বিভাসের বাবা ছিল তো, বিভাস বাদ্যকর, তার বাবার নাম হচ্ছে দীপক বাদ্যকর। দীপক বাদ্যকর যেদিনকে আমাকে বললো জীবন এরকম বাইরে থেকে পয়সা নিয়ে বিভিন্ন লোককে খুন করানোর পয়সা দিয়ে তাদের করাচ্ছে, এই জিনিসগুলো ঘটাচ্ছে, সেদিনকে ওনার ব্রেন স্ট্রোক করিয়ে দিল। ওরা ব্রেন স্ট্রোক করায় মানুষ, তাদের সাথে জীবনটা জড়িত হয়ে, মানে মানুষের মানুষত্ববোধ থাকবে তো, আমরা তো ওদের থেকে ঘর থেকে উঠতে বলিনি। ওখানে যে মেম্বার আছে না, গ্রামের যে মেম্বার আছে না, সনদ বাগদি, মেম্বার তো মানে গণতন্ত্রের যে মেম্বার আছে, সে ইলেক্টেড মেম্বার পঞ্চায়েতে, তার কাছে নিয়ে গিয়ে জীবনকে বলেছিলাম তুমি একটা জমি দেখে দাও, আমি জীবন উত্তমকে নিজের পাশে, তখন কোনো ঝুট ঝামেলা নেই, আমি অশান্তি চাই না, আমি ওদেরকে ঘর থেকে ওঠাতে চাইনি। আমি বাবাকেও জিজ্ঞেস করি, বাবা তো লাইনে আছে, আমি সনদ বাগদির কাছে নিয়ে গেছিলাম জীবনকে, বললাম যে তুমি 50,000 টাকায় যদি 2 কাঠা জমি পাওয়া যায়, তুমি দেখে দাও, এখানে তোমাদের বাড়ির কাছে দেখে দাও, যেখানে খুশি দেখে দাও, সেখানে আমি দুজনকে 2 কাঠা জমি কিনে দিচ্ছি নিজের পয়সা থেকে। আর ইটগুলো, আমার যদি চাকরি থাকে, আমাকে চাকরি যেতে বাধা সৃষ্টি করছে পশ্চিমবঙ্গ সরকার, আমি যদি চাকরিটা করতে পারি তাহলে আমি তোমাদেরকে ইটের পয়সাও দিয়ে দেবো। এবার তুমি গভর্নমেন্ট থেকে পয়সা হবে, বাড়ি বানিয়ে নেবে। এবার এইখানটাতে আমাদের প্রত্যেক বাড়িটা আমরা নষ্ট হতে দেবো না, আমাদের 300-400 বছর ধরে আমরা রয়েছি ওখানে। এবার তুমি এটা, যে মেম্বার অফ মানে পঞ্চায়েত, যে নবসন গ্রামের জনপ্রতিনিধি, তাকে নিয়ে গিয়ে আমি 3-4 দিন তার সাথে কথা বলেছি, জীবনকে নিয়ে গিয়ে, যে তুমি দেখে দাও, আমি পয়সা দেবো, ঠিক আছে। এবার আমি জীবনকে পয়সা দিয়েছি, মেয়ের বিয়েতে পয়সা দিয়েছি 15,000 টাকা, 20,000 টাকা করে, যখন যা পয়সা চেয়েছি। ওর বাড়িতে ইলেকট্রিক বাল্ব নেই, এই নেই, যে ফ্যান নেই, সব কিছু আমি কিনে দিয়েছি, ঠিক আছে। এবার যেই দেখলো যে
বাবাইকে মারলে আমাকে মারলে আমার বংশ নির্বংশ করে দিলে ওরা অনেক বেশি টাকা পাবে সন্ত্রাসবাদীদের কাছ থেকে, সেজন্য প্রতিদিন মানে গুন্ডা দিয়ে মারধর, বাইরের থেকে লোক এনে, আমাদের ঘরটা আমি বানাচ্ছি কলকাতা থেকে বিভিন্ন জায়গাতে লোক এনে আমাকে মারধর করা। ওরা আমার সামনে আলোচনা করছিলাম, আমি শুধু রেকর্ড করে রেখেছিলাম, ওই ফোনটা চুরি করে নিয়ে গেল। ওরা বললো যে ভালো করে নিজের মতো করে, যেই লোকগুলো এসে জীবনকে সহযোগিতা করতো, ওরা বললো নিজের মতো করে ঘর বাড়ি বানিয়ে নে, জীবনকে বললো। তারপরে তোর মামাকে আর তোর মাস্ততো ভাই বোনকে মেরে আমরা তাড়িয়ে দেবো। তো একটা লোক জীবন ঘোষকে, উত্তম ঘোষকে সহযোগিতা করছে। এবার ওদের একটা গোষ্ঠী আছে, তারা এই সহযোগিতাতে তাদের পয়সা নিয়ে করছে। সেটা বিভাসের বাবা বলে দিয়েছিল বলে বিভাসের বাবাকে খুন করে দিল। ওরা ইলেকট্রনিক ওয়েপেন বানিয়েছে মানুষ খুন করার, কারোর ব্রেন স্ট্রোক, কারোর হার্ট অ্যাটাক। আর যারা এটা করেছে তারা ভারতের প্রেসিডেন্ট ডক্টর এপিজে আব্দুল কালামকে একইভাবে একই অস্ত্র দিয়ে মেরেছে, আর ভারতের অনারেবল প্রেসিডেন্ট ডক্টর এপি আব্দুল কালামকে একই অস্ত্র দিয়ে মেরেছে কলকাতার থেকে 1000 কিলোমিটারের মধ্যে। আর আর অনারেবল প্রেসিডেন্ট শ্রী প্রণব মুখার্জিকে তারা একইভাবে মেরেছে ব্রেন স্ট্রোক করিয়ে। তারা একটা অস্ত্র দেখেছে, জীবনরা তাদের সাথে জড়িত। নাহলে জীবনের কী ক্ষমতা? বাবাকে গ্রামে, বাবার যারা ইয়ে আছে, বাবা শুধু একবার যদি বলতো যে এটা হবে না, তাহলে বাবার কোনো আত্মীয় স্বজনের, বাবা কখনো তো 2 নম্বরই করেনি, আর কোনো দিন কারো বেইমানি করেনি। এবার কেউ যদি বলে যে হবে না, তাহলে সেটা তারা মানে বাবার এগেনস্টে গিয়ে বাবাকে মারধর করবে, বাবাকে গালাগালি দেবে, এই সাহসটা জীবন উত্তমের ছিল না। একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী সেটা সহযোগিতা করছে, ভয় দেখাচ্ছে একজন বয়স্ক মানুষকে, তারা ভয় দেখাচ্ছে, তারা মারধর করছে, এবং পুলিশ আর প্রশাসন সেই সন্ত্রাসবাদী গোষ্ঠীর সাথে জীবন আর উত্তমকে সহযোগিতা করছে পশ্চিমবঙ্গে। সেই জন্য তারা করতে পেরেছে। আমার বাবার পৈতৃক বাড়ি, সেই বাড়িতে তারা বাবাকেই ঢুকতে দেবে না। বাবা তাকে এতদিন ধরে তাদেরকে থাকতে দিয়েছে, তাদের প্রতিটা মেয়ের বিয়েতে দিয়েছে, তার বড়দাকে বাবা নিজে কোলে করে মানুষ করেছে। জীবনের যে বড়দা দিলীপ ঘোষকে, সে কে মানুষ করেছে, কে পড়াশোনা করেছে, কে খাওয়ার খরচা দিয়েছে। বাবা 5 বছর বয়স থেকে নিয়ে গিয়ে 25 বছর পর্যন্ত তাকে গ্র্যাজুয়েশন করিয়েছে। তারপরে আমার ঠাকুরদা চাকরিটা দিয়েছে, আমার বাবার বানানো কুলটির 2টো বাড়ি, মানে একজন বিনা পয়সায় 25 বছর থাকতে দিয়েছে। ঠিক আছে, এবার তারপরে যদি কেউ আমার বাবার সাথে ইয়ে করে, মানে বেইমানি করে, তো সেটা যদি পশ্চিমবঙ্গ পুলিশ আর প্রশাসন যদি সহযোগিতা করে, তো গ্রামের তো তোমরা বাংলা ভাষা বোঝো তো, তোমরা পড়াশোনা যত দূরই করে থাকো, তোমরা বাংলা ভাষা বোঝো তো। একজন মানুষকে, মানে বাবার যে বর্দি আছে জবারানী ঘোষ, তার বড় ছেলেকে বাবা কোলে করে নিয়ে গিয়ে নিজের কাছে রেখে ছেলের মতো মানুষ করেছে, আমার থেকেও বেশি ভালোবাসতো। ঠিক আছে, তাকে আমি হাতে পায়ে ধরেছিলাম, দিলীপদাকে, যে বাবা তোকে ভালোবাসে, তোকে একদম কোলে করে মানুষ করেছে, বাবাকে তুই, বাবা এখানে আমি যদি চাকরি খুঁজতে অন্য জায়গায় যাই, অন্য রাজ্যে যাই, তুই বাবার ওপরে দোতলা ঘরে, আমি তোকে 10 লাখ টাকা গিফট করে দিচ্ছি, তুই শুধু বাবাকে দেখাশোনা, কারণ বাবা তোকে ভালোবাসে। তোকে একদম ছোটোবেলা থেকে, বাবা যখন ইয়াং ছিল, পড়াশোনা করতো, তখন থেকে বাবা তোকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তোকে মানুষ করেছে কোলে করে, ছেলের মতো করে মানুষ করেছে, তোকে গ্র্যাজুয়েশন করেছে, তোকে চাকরি দিয়ে দিয়েছে, গভর্নমেন্ট সার্ভিস করে দিয়েছে, দাদুর চাকরিটা, তারপর তোকে 2টো ঘর বানিয়ে দিয়েছে। আমরা ওই ঘরে কোনোদিনও থাকিনি, বাবার বানানো ঘর। বাবার উপর তো কৃতজ্ঞতা বোধ থাকবে। আমার বাবা হয়, আমার বাবাকে আমি কি, মানে আমি তো বাবাকে গ্রামের একা রেখে চলে আসতে গেছিলাম, আমি বাবার সাথে থাকছিলাম, কুটুস রেখেছিলাম যাতে বাবার ভালো লাগে। তারপরে বাচ্চাগুলো আসতো, বাবার সাথে খেলতো, সোমনাথকে বলতাম, দিব্যেন্দুকে বলতাম, আরও সব, মুন্নাকে বলতাম, এরা সবাই এসে বাবার সাথে খেলতো, গল্প করতো। সকলে মিলে বাবার সাথে, বাবার একটা মানুষ তো, তাকে তো গল্প করে লোকের সাথে সামাজিকভাবে মিশে থাকলে বাবার ভালো থাকবে। আমি তো গ্রামেই থাকতাম, আমাকে গ্রাম থেকে মেরে তাড়ানোর ব্যবস্থা কারা করলো? জীবনরা প্রথম দিন করলো। আর বোনটাকে মারার ব্যবস্থা কে করলো? জীবনরা করলো। ওরা আমি জীবনকে প্রথম দিন গিয়ে বলেছিলাম, দেখ আমাকে মারার চেষ্টা হচ্ছে। আমার বাবা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মমতা ব্যানার্জি বাড়ি পর্যন্ত গেছিলেন, তো তোদের তো আমরা এতদিন দেখেছি, তো আমরা এখানে থাকলে আমার পয়সাটা তো বড় কথা না জীবনে, 1 লাখ টাকা মাইনে পাই কি 1.5 লাখ টাকা মাইনে পাই, বেঁচে থাকাটা বড় কথা। আমি জীবনকে আর উত্তমকে বললাম, দেখ 3 ভাই বোন একসাথে থাকলে বিপদে আপদে আমি তো সারা জীবনে মানে সন্ত্রাসবাদীদের এগেনস্টে তো থাকবো না, কোনো না কোনো ভালো অবস্থা হবে। আমি তো তোদেরকে দেখাশোনা করেছি এতদিন ধরে, আমার বাবাও দেখেছে, আমিও দেখেছি, যাতে বাইরের লোক এসে মারধর না করতে পারে। শোনো, আমি যখন বললাম যে আমাকে সন্ত্রাসবাদীরা মারার চেষ্টা করলে, আমার যারা আত্মীয় স্বজন আছে, ভাই বোনেরা আছে নবসন গ্রামে, তারা তো আমাকে বাঁচাবে, তারা তো আর মানে পয়সা খেয়ে বেইমানি করবেন, তাদেরকে দেখেছি এতদিন 50 বছর ধরে।
জীবনদের উত্তমদের পরিবারকে আমরা দেখেছি 50 বছর ধরে, ওদের মানুষ করে দিয়েছে একজন ছেলেকে। তো তোমাদের পরিবারে একজন ছেলেকে, শোনো, তোমাদের পরিবারে একজন ছেলেকে, শুনে নাও আমার কথাটা, তোমাদের পরিবারে একজন ছেলেকে যদি কেউ গভর্নমেন্ট সার্ভিস দিয়ে দেয়, তাহলে তার দায়িত্ব তো হয় যে তার ভাই বোনকে দেখার। हाँ हाँ दिखाई दी। হ্যাঁ, তাহলে উত্তম ঘোষের পরিবারটাকে দিলীপ ঘোষের দেখার কথা ছিল। ওনারা আলাদা হয়ে চলে গেলেন, ওনার বাবা এক পয়সা কোনো দিন নেয়নি। শোনো, বাবা তার আত্মীয় স্বজনদের জন্য না, মানে একজন লোকের দায়িত্ববোধ আছে, তো আমার বাবার দায়িত্ববোধ, মানে নিজের ভাই বোন ভাগ্নে ভাগ্নি সকলকে বাবা দায়িত্ব সহকারে দেখেছে, ঠিক আছে? তো আমি সেই জন্য বাবা কোনো দিন ঘুষ নেয়নি, আমি বাবাকে রেসপেক্ট করি। আমাকে কিছু না দিলেও আমি বাবাকে কিছু বলি না। আমাকে যদি হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, এবার দেখেছে কিন্তু যাদেরকে দেখেছে তারা বাবাকে মানে পেয়েছে না, যে সোনার ডিম পাড়া মুরগি, বুঝেছো তো, যে ডিম প্রতিদিন একটা করে ডিম, বাবাকে তারা সেরকমভাবে দেখে না। বয়স হয়ে গেছে তো এখন, ভাবে যে কী করে মানে সবকটা বাবার কাছে টাকা পয়সাগুলো কেড়ে নিয়ে যায়, সেই ব্যবস্থাটা তারা করে। মানে যখন বাবা ইয়াং ছিল, যখন বাবার মাসেল পাওয়ার ছিল, মানে বডি বিল্ডিং করতেন, বাবার পলিটিক্যালি ছিলেন, গভর্নমেন্ট অফিসার ছিলেন, ততদিন ওরা করেছে। যেই দেখেছে বাবার একটু দুর্বল অবস্থা, সবাই মিলে একদম ছেঁকে ধরেছে কী করে বাবার থেকে সব কিছু নিয়ে নেওয়া যায়। তাদের মানবিকতা বলে কোনো কিছুই নেই। বাবা প্রতিটা বোনের বিয়েতে, বাবা যদি আজকে নিজের পয়সাটা রাখতো না, নিজেরটা দেখে বুঝতো, বাবা মানে 15-20 কোটি টাকার মালিক হতো অনেস্টলি, শেয়ারে ইনভেস্ট করে নিজের জমি জায়গা কিনে। তো বাবা সকল আত্মীয় স্বজনকে দেখেছে, নিজের মা বাবাকে দেখেছে, নিজের ভাই বোনকে দেখেছে, ভাগ্নে ভাগ্নিকে দেখেছে। ওই জন্য সবাই মিলে যখন দুর্বল সময় পেয়েছে, তোমার যত জমি জায়গাকে বিক্রি করে দাও, তোমার আরে বিক্রি কেন করে দেবো দাদা, বিক্রি কেন করবো বলো? বিক্রি করলে কিনতে পারবে কি? পয়সা হবে। না না, শোনো একটা কথা, শোনো আমার কথা শোনো, আমি তো দেশ বিদেশ, খেয়ে নিচ্ছে না শোনো, আরে তুমি শোনো ভালো করে। গ্রামের প্রতিটা বাচ্চাকে জিজ্ঞেস করবে, গ্রামের তো ছোটো ছোটো বাচ্চা আছে যারা বাগদি পাড়ায় থাকে, বাধ্যকতা, যাদের যা যা প্রয়োজন ওদেরকে আমি কোলে করে নিয়ে যেতাম, মোটর সাইকেল করে নিয়ে যেতাম, গাড়ি ভাড়া করে নিয়ে যেতাম, যার যেটা খেতে। আরে আমার কথা না, নাম করার কথা না, আমি তো কোনো রাজনৈতিক নেতাগিরি করার জন্য করতাম না। আমি বড়া গ্রামে দিতাম, সেরা গ্রামে দিতাম, সকল ছোটো ছোটো বাচ্চাগুলোকে ভালোবাসি, আমি দিতাম। এবার যারা এই সন্ত্রাসবাদের সাহায্যে আমার বাবাকে নির্যাতন করছে, গ্রামের লোকেদের তো একটু নৈতিক বোধ দরকার ছিল, যে ছেলেটা তো কারোর সাথে ঝুট ঝামেলা করে না। আমি প্রতিটা জীবনদের সাথে চেনা পরিচিত ছাড়া প্রতিটা বাচ্চা আমাকে ভালোবাসে। বাবা কাকু কেমন আছো, বাবা কাকু একটা চকলেট খাওয়া, বাবা কাকু তোমার বাড়িতে এসে খেলবো, কুটুর সাথে আমরা হ্যাঁ খেল, তোমার বাড়িতে এইটা গান শুনবো, রেডিওটা নিয়ে গিয়ে হ্যাঁ, যা চাই তাদেরকে আমি দিই। এবার জীবনরা ওদেরকে মারধর করতো, জীবনকে কেউ পাওয়ারটা দিয়েছে মারধর করার, গুন্ডাগার্দি করার, পুলিশ দিয়েছে, প্রশাসন দিয়েছে, পুলিশ আর প্রশাসন দিয়েছে, নাহলে আমার বাবার উপরে কেউ এরকম করতে পারে? আমার বাবা মানে যেহেতু মানে বাবা গভর্নমেন্ট অফিসার, তাকে তো এভাবে নির্যাতন করা উচিত না, তাই না? বাবা একজন পড়াশোনা জানা মানুষ, বাবা পুজো পাঠ করে, ভারতের এয়ারফোর্সের পাইলট সিলেক্ট হয়েছিলেন। এটা নবসন গ্রাম থেকে আজ থেকে 60 বছর আগে, যেখানে পেপার ঢোকে না, যেখানে গরুর গাড়ি ছাড়া কিছু চলতো না, সেখান থেকে ভারতের এয়ারফোর্সের পাইলট হওয়া চারটিখানি কথা না। লোকে তো প্রতিভার দাম দেবে, একটা লোকের প্রতিভা, একটা লোকের অভিজ্ঞতার তো দাম দেবে। যারা গুন্ডাগার্দি করছে, মানুষ খুন করছে, তাদেরকে সহযোগিতা করছে কিছু লোক। বাংলা ভাষা বুঝতে পারো তো, কিছু লোক তো ভদ্রলোক আছে গ্রামে, কিছু শিক্ষক আছে, কিছু, তোমরা তো সাধারণ মানুষ, তোমরা তো বুঝতে পারো পুরো জিনিসটা। একবার তোমরা বিবেচনা করে দেখো। আমি লিখে পাঠিয়েছি, আমি গ্রামের পঞ্চায়েত প্রধানকে লিখে পাঠিয়েছি, আমি ওখানকার এমপিকে লিখে পাঠিয়েছি, আমি ভারতের রাষ্ট্রপ্রধানকে, আমি ভারতের সকলকে জানিয়েছি। দেখো, আমার বাবা কাউকেই মানে কিছু হলে আমাকে বকাবকি করে, কিন্তু বাইরের লোকের সাথে কখনোই, মানে যেহেতু আমি ছেলে, আমাকে বকাবকি করে দেয় যে তুমি, তোমার নামে কমপ্লেন আসলে আগে আমাকে ধোলাই দিয়ে দেয়, ঠিক আছে? আমি যদি কোনো গাছে গিয়ে জাম পারি, লোকে যদি বলে যে আপনার ছেলে জাম পেরেছে, তো আগে আমাকে ধোলাই দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু কোনো লোকের সাথে কোনো দিনই দুর্ব্যবহার করেনি, কোনো দিনই। আমি সারা জীবন দেখেছি তো, আমার 50 বছর বয়স, বাবা কোনো দিন এক পয়সা ঘুষ নেয়নি। সকল আত্মীয় স্বজনকে দেখেছে। এত কিছু করার পর আত্মীয় স্বজনরা তো বাবাকে বিপদের সময় 1 মিনিটের জন্য দেখবে। আমি কি বাবার কাছে কোনো কিছু চাই? আমি বাবার কাছে কোনো দিন কোনো কিছু চাই না। শুধু বাবার কাছে কম্পিউটার কেনার জন্য 15,000 টাকা চেয়েছিলাম, বাবা তখন দিয়েছিল। 15,000-20,000 টাকা বাবা দিয়েছিল। বাবার কাছে কোনো দিন কোনো কিছু ডিমান্ডই করি না। এবার ওরা সুযোগ বোধে বাবার কী করে নিয়ে নিতে পারে, সেই চেষ্টাটা ওরা সারা জীবন করে আসছে। বাবা যখন ইয়াং ছিল, তখন বাবা দিয়েছে। মানাপিসির বিয়ের সময় বাবা নিজের ফিক্সড ডিপোজিট ভেঙে 11,000 টাকা না 20,000 টাকা দিয়ে দিয়েছে। তখনকার দিনে 20,000 টাকায় 10,000 টাকায় তখনকার দিনে 50 ভরি গয়না হয়, বুঝলে? যখন মানাপিসির বিয়ে হচ্ছে, তাও তারা বাবাকে সহযোগিতা করছে না। এসে তো 2 দিন বলবে যে মামুকে, মানে আমার ভাইকে গালাগালি দিচ্ছিস কেন, তোমার জীবনকে।
বলবে তো গালাগালি দিচ্ছিস কেন, বাড়িতে ইট মারছিস কেন, একদিন তো এসে বলবে তার বোনেরা, অন্য ভাগ্নেরা, ওরা মদত দিচ্ছে, ওরা পয়সা দেওয়া হচ্ছে তাদেরকে, তারা মানে নিজের ভাই বোনকে মানে সাপোর্ট না করে, যে দাদা তাকে তার বিয়েতে এত টাকা খরচা করলো, তখনকার দিনে 10,000 টাকা মানে আজ থেকে 1977 সালে তখন 200 টাকা করে সোনার ভরি ছিল, 200 থেকে 300 টাকা, ম্যাক্সিমাম 500 টাকা, ঠিক আছে? তো তখন 200 টাকা করে সোনার ভরি হলে 15,000 টাকায় কি 10,000 টাকায় 50 ভরি গয়না হয়। তো বাবা করেছে, সবার জন্য করেছে, করার জন্য বাবাকে ওরা যাতা করে গালাগালি দিচ্ছে, যাতা করে মারধর করছে, বয়স্ক লোক হয়ে গেছে তাকে এদিক দিয়ে কোর্ট কেস করছে, যাকে 50 বছর ধরে যাদের পরিবারের সকলকে দেখলো, তার বড়দাকে সারা জীবন মানুষ করে দিল, তারা কোর্ট কেস করে বাবাকে নাকি সব কিছু নিয়ে নেবে। শোনো, এই ঝামেলা করবে কেন রে, মানে কৃতজ্ঞতা বোধে যে মামু তোমার কি হয়েছে বলো, আমরা সকলকে তুমি এতদিন দেখেছো, আমি তোমাদেরকে সাহায্য করে, এই কথাটা না বলে বলছে কী করে মেরে নিয়ে যাওয়া যায়। আমার কাছে তো ফোনে রেকর্ড করা আছে ওরা কী বলতো না বলতো। এবার যে ওরা ভেবেছিল কী বলতো, যে মামার সাথে মামার ছেলের অশান্তি বাঁধিয়ে দেবো, মানে ওদের উদ্দেশ্য ছিল মামার সাথে মামার ছেলের অশান্তি বাঁধিয়ে দেবো, তারপর মামাকে একা করে দেবো। একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী এই প্রচেষ্টাটা করেছে, যে বয়সকালে যদি কারোর ছেলে মেয়ের সাথে অশান্তি বাঁধিয়ে দেয় তাহলে কী হবে, মামা গ্রামে চলে আসবে, এবার গ্রামে চলে আসে মামাকে দিয়ে আমরা সব জমি জায়গায় ঘর বাড়িটা লিখিয়ে নেবো। আমাদের বাপ ছেলের মধ্যে অশান্তি বাঁধালে লাভ টাকার আছে, জীবন উত্তমের লাভ আছে, কিছু আত্মীয় স্বজনের লাভ আছে, যাতে টাকা পয়সাগুলো, আর আমি মরে গেলে আমার টাকা পয়সাগুলো ওরা নিয়ে নেবে, আর বাবা মরে গেলে বাবার টাকা পয়সাগুলো ওরা নিয়ে নেবে। আমি তো একমাত্র ছেলে, আমি তো এমনিতে পাবো, আমাকে বাবাকে আর 50 জনকে ইয়ে করবে, তাই না? এবার বাবাকে আমি যখন বাবার শরীর খারাপ হয় বা কিছু হয়, আমি সঙ্গে সঙ্গে চলে আসতাম, আমি বোম্বেতে নিয়ে, আমার শরীর খারাপ, বাবা এসে আমার সাথে বোম্বেতে এসে থাকলো 1 মাস। ওরা বাপ ছেলের মধ্যে অশান্তি, বাপ ছেলে ভাই বোনের মধ্যে অশান্তিটা বাঁধালো, একটা আমার অফিসে কিছু লোক বাঁধালো আর কিছু সন্ত্রাসবাদী লোক। আমাদের ভাই বোনের মধ্যে কোনোদিন অশান্তি ছিল? আমরা প্রতিদিন যেখানেই থাকি, আমরা মানে জার্মানিতে থাকি, দেশে থাকি, সেখানে ভাই বোন আত্মীয় স্বজনের সাথে আমার সবসময় ভালো সম্পর্ক, গ্রামের সবকটা বাচ্চার সাথে আমার সম্পর্ক ভালো আছে এখনও। এই অশান্তিটা করে কিছু লোকের লাভ হলো, আর কিছু লোক দেশের ভালো লোকেদের মেরে দিচ্ছে। তো সেটা তোমরা কিছুদিন দেখো, আর 1-2 মাসের মধ্যে আমি বাবাকে অন্য জায়গায় নিয়ে যাবো। পশ্চিমবঙ্গের পরিস্থিতি কখনোই ঠিক হবে না, বুঝলে? এটা যদি কেউ পশ্চিমবঙ্গের নিজেদের ভেতরের লোকেরা যেটা বুঝতে পারে, বাঙালিরা যদি নিজেরা বুঝতে পারে যে পশ্চিমবঙ্গের মানুষদেরকে অশান্তিতে রাখার ব্যবস্থা আজ থেকে 150 বছর আগে থেকে হচ্ছে, তারা স্বামী বিবেকানন্দকে চাকরি করতে দেয়নি, কোথাও চাকরি পেতে দেয়নি, তার ঘর বাড়ি নিয়ে নিয়েছে, তাকে মাত্র 39 বছর বয়সে ইলেকট্রনিক ওয়েপেন দিয়ে মেরে দিয়েছে। এইটা যদি বাঙালিরা বুঝতে পারে তবেই পশ্চিমবঙ্গকে ঠিক করা যাবে। আর বাঙালিরা যদি বলে যে আমরা সব কিছুই জানি, এরকম কেউ কিছু হচ্ছে না, আপনি ডাক্তার দেখিয়ে, পাগলের ডাক্তার দেখিয়ে ওষুধ খান, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি উন্নতি কেউ পৃথিবীর কি ভগবান এসেও করতে পারবে না। বাঙালি লোকেদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ এক সময় ভারতের রাজধানী ছিল, বুঝলে? এক সময় ভারতে পুরো আফগানিস্তান থেকে মায়ানমার পর্যন্ত পুরো এত বড় দেশটাকে পশ্চিমবঙ্গ থেকে পরিচালন করতো ব্রিটিশরা। পশ্চিমবঙ্গের সব শিল্প কারখানা ছিল। এবার পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ যদি পশ্চিমবঙ্গের জনগণের ভালোটা নিজেরা না বুঝতে পারে, কারা অশান্তি বাঁধাচ্ছে, কী কী হচ্ছে, সেটা তো বিশ্লেষণ করে দেখতে হবে যে পশ্চিমবঙ্গের অবনতি কী করে হয়ে গেল। এরকম পশ্চিমবঙ্গের শিল্প বন্ধ হয়ে গেল, শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেল, গুন্ডাগার্দি শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গ তার গুন্ডাগার্দি জায়গা ছিল না, গুন্ডাগার্দি জায়গা হলে ব্রিটিশরা এসে ওখানে ক্যাপিটাল বানাতো না। যেখানে শান্তির পরিবেশ হয়, যেখানে শিক্ষিত মানুষরা জ্ঞান দিয়ে মানে অ্যানালিটিক্যাল এবিলিটি আছে, পড়াশোনা করার এবিলিটি আছে, সেটা দেখেই পশ্চিমবঙ্গে ব্রিটিশরা তাদের ক্যাপিটাল করেছিল, রাজধানী করেছিল। সেটা গুন্ডাগার্দিদের জায়গা, মারপিটের জায়গা, ধ্বংসের জায়গা, এটা কেউ করেছে আর্টিফিশিয়ালি ক্রাফট করে। সেটা তো পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের এভাবে অবনতিটা কারা করছে। আমরা প্রথম করে টিভিতে মাইক নিয়ে বললেই হয়ে গেল প্রথম? ইংরেজি উঠিয়ে দিয়ে তুমি বাংলা ভাষা বোঝো, ইংরেজি উঠিয়ে দিয়ে মানুষকে শিক্ষা ব্যবস্থাটার প্রচেষ্টা স্বামী বিবেকানন্দ করেছিলেন, ব্রিটিশরা করেছিলেন, স্বামী বিবেকানন্দ করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। বাঙালিরা শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার চেষ্টা করেছিলেন যতদিন না শাসন ব্যবস্থা ছিল। তার আগে যে শাসন ব্যবস্থা ছিল তার শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দিয়েছিল। মুঘলদের সময় বাঙালিদের পড়াশোনায় করতে দেওয়া হয়নি, কেউ পড়াশোনাই করতো না। বাংলা ভাষা বুঝতে পারছো? যতদিন মুঘল রাজত্ব ছিল পশ্চিমবঙ্গে কেউ পড়াশোনাই করতো না। মানুষকে তো পড়াশোনা করে শিক্ষিত হয়ে তারপরে তো কোনো কিছু উন্নতি করতে পারবে। এবার ব্রিটিশরা আসার পর পড়াশোনার ব্যবস্থাটা হলো,
ইউনিভার্সিটি হলো, কলেজ হলো, তার আগে কেউ, তারপরে কী করলো, যখন থেকে জ্যোতি বসু আসলো সংস্কৃত উঠিয়ে দিল। সংস্কৃততে সব কিছু করা হতো আগে। যারা শিক্ষিত ছিল তারা সংস্কৃত জানতো। বৈদিক ম্যাথামেটিক্স সারা পৃথিবীতে অ্যাকসেপ্ট করা হয়, বুঝলে? সারা পৃথিবী, পশ্চিম ভারত যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত ছিল সেটা ব্যবহার করা হয়। এবার যদি দিব্যেন্দু পড়াশোনা এত ভালো ছিল, দিব্যেন্দুকে মূর্খ বানিয়ে বানিয়ে দিচ্ছে, মানে তুই রাজমিস্ত্রি হ, এই কর ওই কর। দিব্যেন্দু বিশ্বজিতের তো আমার বাড়িতে এসে আমি দেখতাম কী পড়াশোনা করে, বইপত্র নিয়ে আসতো। দিব্যেন্দু সব ইংরেজি বই পড়ে রিডিং পড়ে দিতে হতো যখন 4-5 ছিল। তো দিব্যেন্দু পড়াশোনা ছাড়িয়ে দিল দিব্যেন্দুর। এটা কি করে করছে? রাজ্য সরকারের কোনো কিছুতেই মন নেই। ওনারা শুধু 34 বছরে কি করে ক্ষমতায় থাকতে হয়, আর পরবর্তী রাজ্য সরকারও কী করে কন্টিনিউয়াস ক্ষমতায় থাকতে হয়, তাতে পশ্চিম বাংলার কোনো উন্নতি হচ্ছে কি? তারা শুধু মাইক নিয়ে বলে, আর সত্যি কথা বলতে গেলে তাদের গায়ে ছাকা লাগে। আরে আমি একজন বাঙালি, পশ্চিমবঙ্গে হাজার হাজার বাঙালি ছিল যারা কি বলে সারা পৃথিবী বিখ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়াতে সবচেয়ে প্রথম নোবেল প্রাইজ পেয়েছে, তার তার গুণগান না গে তার নোবেল প্রাইজটা কী করে সুরক্ষিত করে অন্য বাঙালিরা যাতে নোবেল প্রাইজ পায় সেই প্রচেষ্টা না, নোবেল প্রাইজ চুরি করে ঢাকঢোল পিটিয়ে দিল। প্রশাসনের তাহলে আর কী গুরুত্ব আছে যদি এশিয়ার প্রথম নোবেল প্রাইজ, ভারতে যেটা সবচেয়ে গর্বের জিনিস, সেটাকে চুরি করে গেল? মানে কোনো দায়সারাই এ চুকে আর চুরি, নিজে শুধু কী করে ক্ষমতায় 14 বছর 40 বছর থাকবো সেইটা তাদের ফোকাস। একটা একটা পশ্চিম, বুঝতে পেরেছো তো? মানে কোনো একটা একটা যে জাতির জন্য সারা পৃথিবীতে গর্ববোধ করতেন মানুষরা, সেই জাতিকে এরকম গুন্ডাগার্দির জাতি বানিয়ে ফেলেছে। আমাকে বলে পুলিশ একটা জাতি, মানে গুন্ডাগার্দ। তুমি বাংলা ভাষা বুঝতে পারছো? তোমার কি মনে হয় আজকে দিব্যেন্দু যদি ডাক্তার হতো বা ইঞ্জিনিয়ার হতো, সমর আর বিশ্বজিতেরা যদি ভালো পড়াশোনায় হতো, দেশ বিদেশে সুনাম করতো, তাহলে তো বাংলার মানুষ গর্ববোধ করতো যে আমরা ভারতটাকে আবার প্রথম শ্রেণীর দেশ বানিয়ে ফেলেছি। এটা শুধু গুন্ডাগার্দি, মারপিট, গালাগালি, নোংরামো, এগুলো করে কার লাভ হচ্ছে? যারা নিজেদের ক্ষমতায় থেকে পশ্চিমবঙ্গের মানুষকে ধ্বংস করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষকে বিধানচন্দ্র রায় যতদিন ছিল ততদিন পশ্চিমবঙ্গের উন্নতি করেছে, পশ্চিমবঙ্গের শিল্পনগরী তৈরি করেছে, পড়াশোনার ব্যবস্থা তৈরি করেছে, ডাক্তারখানা তৈরি করেছে, হসপিটাল তৈরি করছে। এরা কি তৈরি করছে? কাকা বলছি ব্রেন স্ট্রোক তো কি করে বলে মানুষের যে এখন হচ্ছে সব জায়গায়। হ্যাঁ, আমি তোমাকে বলছি, ওরা একটা কম্পিউটারের প্রযুক্তি দিয়ে শরীরের ভেতরে পুরো ইনভিজিবল, মানে অদৃশ্য অস্ত্র দিয়ে তারা একটা মানুষকে ম্যাপ করে নিতে পারে। ম্যাপ মানে প্রতিটা জিনিস নিজেকে, যেমন কম্পিউটার দিয়ে ওরা দেখে শরীরের বিভিন্ন জায়গায় টেনে টেনে ছিঁড়তে পারে। এবার তুমি একটা জানো, তোমরা তো পাম্পের কাজ করেছো, পাম্প আছে না, পাম্প। এবার পাম্পের যদি তোমার প্রেশার কমে যায়, পাম্পটা যদি পুরনো হয়ে যায়, তাহলে কি দোতলায় বা 3 তলায় জলটা তুলতে পারবে? না না পাইপটা ফাটিয়ে দেওয়ার মতো শক্তি হবে কি পাম্পের যখন পুরনো হতে থাকে? না হবে না। হ্যাঁ, তাহলে যখন যারা বিভাসের বাবা যখন বয়স বেড়ে যাচ্ছে বা তাদের মাথা, প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, অনারেবল প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ব্রেনে যে নার্ভগুলো ফাটিয়ে দিল, মাসেল ইয়েগুলো, তোমার ভেনগুলো কী করে ফাটলো? পাম্প তো, হার্ট তো পাম্প করে। হার্ট কি অতটা প্রেশার তৈরি করতে পারে যে অনারেবল প্রেসিডেন্ট প্রণব মুখার্জির নার্ভগুলো ছিঁড়ে যাবে? যাবে কি? ওরা একটা ম্যাপ করে নেয়, শরীরটা ম্যাপ করে টেনে টেনে ছেড়ে। আমারও শরীরে বিভিন্ন জায়গায় ছেড়েছে, এমআরআই করে বা আরও উন্নত মানের এমআরআই করলে আমার শরীরে কোন জায়গাগুলো টেনে টেনে ব্রেনের পোর্শনগুলো ছিঁড়েছে সেটা প্রমাণ করা যায়, বুঝলে তো? সেটা কেউ, যারা সন্ত্রাসবাদ করে মানুষ মারছে তাদেরকে সবাই ভগবান বলে পুজো করছে, আমি পুজো করি না তাদের। তারা সন্ত্রাসবাদ, তাদের মানুষ খুন করছে আর মানুষ খুন করার প্রযুক্তি বানিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এদের রমরমা ব্যবসা করে ফেলেছে, তাই না? ওরা সচিন তেন্ডুলকর, আমাকে যখন ওই বিশ্বজিৎ, দিব্যেন্দু, তারপরে সমর, তারপরে রাখৌরির ছেলে অরূপ বাগদিদের সাথে আমি ফুটবল খেলতাম সকালবেলায়, তখন আমি ওদের সাথে সকালবেলায় ফুটবল খেলে পরে যা যা আছে খাবার খেতাম, চকলেট খেতাম, চা খেতাম, কফি খেতাম, এইসব যা যা খেতাম ওদের সাথে। এবার আমি দেখলাম আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি, আমার যে হার্টের যে ইয়ে আছে না, হার্ট লাফানোটা, সেটা ওরা মানে 160 180 করে দিল। নিয়ে আমাকে বললো, মানে মুখ দিয়ে কী ঠিক, বললো কী ঠিক করেছে দেখি, মানে পুনেতে আমার শরীরটা ঠিক করে দিচ্ছিল, তো বললো কী ঠিক করেছে দেখি, মুখ দিয়ে রক্ত উঠিয়ে মেরে দেবো। তো মানুষকে মুখ দিয়ে রক্ত উঠিয়ে মেরে দেবে, মানুষকে স্যালাইন টানাবে, মানুষকে, মানে এটা তো মানুষকে হত্যা করা না তো? 10 কোটি মানুষের জন্য না, আমি 700 কোটি মানুষের জন্য লড়াই করছি। সারা পৃথিবীর সকল বিশিষ্ট ব্যক্তিদের আমি জানাচ্ছি এইভাবে এরা মানুষ মারছে।
আর জীবন উত্তমদের কিছু পয়সা পাইয়ে দিচ্ছে বলে তোমরা কি চাও? কালকে তোমার ছেলের হার্ট অ্যাটাক করাবে, তোমার বাবার হার্ট অ্যাটাক করবে, এর ব্রেন স্ট্রোক করাবে, সেটা দরকার কি? মানুষের 100 বছর সুস্থভাবে বেঁচে থাকো, সেটা করা ওটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি তো কোনো ভোটে দাঁড়াবো না দাদা, আমি তো কোনো আর পঞ্চায়েত প্রধানও হব না, কোনো মেম্বারও হব না, কোনো এমপি হব না, কোনো মুখ্যমন্ত্রী হব না, কোনো কিছুই হব না। আমি মানুষের জন্য লড়াই করছি। আমি এতদিন ধরে বলছি এইগুলো অসুবিধা হচ্ছে, তো তোমরা তো বাংলা ভাষা বোঝো, তোমার নিজেরটা তো বুঝবে আগে, নিজের শরীর স্বাস্থ্য, ফ্যামিলি মেম্বার, একটা নিশ্চিন্ত জীবন তো বুঝবে। তো বাংলা তো আর সন্ত্রাসবাদের জায়গা ছিল না, বাংলাটাকে সন্ত্রাসবাদের জায়গায় পরিণত করে দিয়েছে। সন্ত্রাসবাদের জায়গায় কোনো ব্রিটিশরা এসে কখনোই মানে ক্যাপিটাল অফ ইন্ডিয়া বানাবে না, এটা সন্ত্রাসবাদ করে আনন্দ পাচ্ছে। পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদের জায়গা ছিল না, পশ্চিমবঙ্গ সৃষ্টির জায়গা ছিল। পশ্চিমবঙ্গ থেকে ভারতের সবচেয়ে প্রথম, এশিয়াতে সবচেয়ে প্রথম নোবেল প্রাইজ পেয়েছে বীরভূম জেলা থেকে। বুঝতে পেরেছো তো? গর্বের জেলাটাকে ওরা গুন্ডাগার্দি জেলায় করে দিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বীরভূম জেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে প্রথম এশিয়াতে, মানে সারা এশিয়া, চায়না, জাপান, রাশিয়া সব কিছু মিলিয়ে বীরভূম জেলা থেকে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। সেই বীরভূম জেলায় ওনার গুন্ডাগার্দি জায়গা বানিয়ে দিল। লোকে দেখে শেখে তো, সচিন তেন্ডুলকারকে, সৌরভ গাঙ্গুলিকে দেখে লোকে ক্রিকেটার হওয়ার জন্য শেখে। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে, অমর্ত্য সেনকে দেখে, তারপরে তোমার মাদার টেরেসাকে দেখে এখানে তো অন্য বাঙালিরা নোবেল প্রাইজ আনার চেষ্টা করার কথা, নাকি গুন্ডাদের দেখে চল গুন্ডাগার্দি করবো সেটা করার কথা? বুঝতে পেরেছো তো? আমি আসবো, আমি ডেফিনেটলি আসবো। আগে আমি কোনো বড় মানে সাপোর্ট নিই, কেননা আমি তো আর গুন্ডাগার্দি করার জন্য পড়াশোনা করিনি। আমি তো ভারতের দুজন রেলওয়ে ইঞ্জিন বানিয়ে দিয়েছি, আমি কি গুন্ডাগার্দি করবো? এর ঘর কেড়ে নেবো, ওর ঘর কেড়ে নেবো করার জন্য কি আমার বাবা শিক্ষা দিয়েছে? ভালো থাকো দাদা, নিশ্চয়ই আসবো আমি। বাবাকে জন্য তো আমি সকাল বিকাল 3বার করে ফোন করে সবকটা বাচ্চাকে বলি। তো আমার বাবা বেঁচে থাকলে আমাদের পরিবারের মঙ্গল। আমি কি বাবা 100 বছর বাঁচতে চাইতো, সেটা আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করি। ভগবান আছে, বুঝলে তো দাদা? ভগবান আছে, মরে যাওয়ার পরে ভগবান বাঁচিয়ে দিতে পারবে। বিভাসের বাবাকে বাঁচিয়ে ফেরত দেবে, আর যারা মারা গেছে কোভিডে সকলকে ভগবান বাঁচিয়ে ফেরত দিতে পারবে। ভগবান তো আর সন্ত্রাসবাদীদের সঙ্গী হয় না, ভগবান ভালো মানুষের সঙ্গী হয়। বুঝলে তো? ঠিক আছে দাদা, রাখছি।